সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। তোমাদের জন্য বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে হাজির হলাম, সেটি হলো ব্যাপন এবং নিঃসরণ। এই জায়গা থেকে আমাদের জানতে হবে কিভাবে প্রশ্ন আসে এবং সেই প্রশ্নগুলোর উত্তর কিভাবে তোমরা লিখলে অ্যাকুরেট মার্কস বা ভালো মার্কস পেতে পারো। নতুন যে সিলেবাস, সেখানে আমরা জানি যে বিজ্ঞানের দুইটা পার্ট, একটা হচ্ছে অনুশীলন পার্ট এবং একটা অনুসন্ধানী পার্ট। নিশ্চয়ই তোমরা জানো অনুসন্ধানী পার্ট বইয়ের যে চতুর্থ অধ্যায় পদার্থের অবস্থা, সেখানে এই বিষয়টা অন্তর্ভুক্ত। একই সাথে তোমাদের যে নতুন পরীক্ষা পদ্ধতি, সেখানে তোমরা নিশ্চয়ই অবগত হয়ে গেছো যে তোমাদের 4 ভাগে প্রশ্ন আসবে, এমসিকিউ, তারপরে শর্ট কোশ্চেন, এরপর এক কথায় উত্তর করা যায় এরকম প্রশ্ন, এবং একই সাথে দৃশ্যপট নির্ভর ও রচনামূলক প্রশ্ন, এরকম ভাবে ভাগ করে প্রশ্ন আসবে। তো এই জায়গা থেকে তোমাদের শর্ট কোশ্চেন আসা সম্ভব না বেশি। তো কিভাবে সেই প্রশ্নগুলো আসবে এবং কিভাবে উত্তর করলে তোমরা একটা ভালো মার্কস ক্যারি করতে পারো, সেই বিষয়টাই আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। একই সাথে যারা আগামী পরীক্ষার্থী, আমাদের দশম শ্রেণীর যারা নেক্সট এসএসসি এক্সামে অ্যাপিয়ার্ড হবা, তাদের জন্য এই টপিকসটা গুরুত্বপূর্ণ। সেখানেও তারা এই জায়গা থেকে প্রশ্ন পেতে পারে। তো চলো মূল ভিডিওতে চলে যাওয়া যাক। এখানেই তোমরা দেখতে পাচ্ছ যে ব্যাপন এবং নিঃসরণ। আমি প্রশ্নগুলো লিখে রেখেছি। ব্যাপন কি, নিঃসরণ কি, ব্যাপন ও নিঃসরণের মধ্যে পার্থক্য। ব্যাপন এবং নিঃসরণ থেকে যদি শর্ট কোশ্চেন আসে বা এক কথায় উত্তর এরকম কোনো প্রশ্ন আসে, তাহলে এই তিনটা ভিতরেই আশা করা যায় সীমাবদ্ধ থাকবে। এখান থেকে কিন্তু আমাদের দৃশ্যপট নির্ভর বা রচনামূলক প্রশ্ন তৈরি করা যায় অথবা সৃজনশীল প্রস্তুত করা যায়। তবে সে বিষয়টা আমি নেক্সট কোনো ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে আমরা একটু জেনে নিই যে ব্যাপন কি জিনিস। ব্যাপন হলো কোনো মাধ্যমে কঠিন তরল বা বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্তভাবে পরিব্যাপ্ত হওয়া, স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়া। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, অবশ্যই স্বতঃস্ফূর্ত কথাটা বলতে হবে এবং একই সাথে বলতে হবে যে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে কঠিন তরল বা বায়বীয় পদার্থের অণু পরমাণুগুলো ছড়িয়ে পড়া বা পরিব্যাপ্ত হওয়ার ঘটনাকে বলা হয় ব্যাপন। তাহলে কোনো মাধ্যমে কঠিন তরল বায়বীয় পদার্থের অণুগুলো উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়া বা পরিব্যাপ্ত হওয়ার ঘটনাকে বলা হয় ব্যাপন। যেমন রাসায়নিক পরীক্ষাগারে যখন আমরা কোনো পরীক্ষা করি, সেখানে যদি H2S গ্যাস বা হাইড্রোজেন সালফাইড গ্যাস নির্গত হয়, তাহলে সেখানে প্রচুর দুর্গন্ধ বোঝা যায়, দুর্গন্ধে ছড়িয়ে পড়ে এবং সেই দুর্গন্ধটা পচা ডিমের মতো। তো এই দুর্গন্ধ কিভাবে তোমার নাকে পৌঁছালো? কেউ কি জোর করে বয়ে নিয়ে আসছে? না। আবার বাসা বাড়িতে যখন রান্না হয়, তখন রান্নার যে সুঘ্রাণ, সেটাও কিন্তু কেউ বয়ে নিয়ে আসে না, সেটাও তোমার নাকে চলে আসে। কিভাবে চলে আসে? এই ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে চলে আসে। তারপরে তোমরা ব্যাপন প্রক্রিয়ার অসংখ্য উদাহরণ তোমার ব্যক্তিগত জীবন থেকে নিতে পারো। যখন আমি যদি কঠিন মাধ্যমে কিভাবে ব্যাপন হয় সেই বিষয়টা বলে থাকি, তার একটা উদাহরণ দিয়ে থাকি যে কঠিন পদার্থের যে ব্যাপন, কঠিন মাধ্যমে না, কঠিন পদার্থের ব্যাপন। যখন তোমরা চা খাও, বিশেষ করে যদি টি ব্যাগের চা খাও, তাহলে একটা কাপে করে টি ব্যাগটা কাপের ভিতরে গরম পানির ভিতরে দেয়া হয়। টি ব্যাগের ভিতরে যে দানাগুলো থাকে, এই দানাগুলো কিন্তু কঠিন আকারে থাকে। তারপর দানাগুলো থেকে যে একটা কালচে রং বা নির্যাস, সেটা কিন্তু ওই গরম পানির ভিতরে ছড়িয়ে পড়ে। তাহলে এটা কি হলো? এটা কঠিন পদার্থের ব্যাপন হলো। একইভাবে যদি আমি তরল পদার্থের ব্যাপনের কথা বলি, যেমন আমরা রান্না করার সময় অনেক সময় ফুড কালার ব্যবহার করি। তো এই ফুড কালার একটা ড্রপে নিয়ে তুমি 2-3 ফোঁটা ফুড কালার একটা গ্লাসের পানিতে দিলে, সেই গ্লাসের পানিটা কি হয়ে যায়?
পরিপূর্ণ ভাবে সমানভাবে ওই রংটা মিশে যায়। এই বিষয়টাকে বলতে পারো যে তরল পদার্থের ব্যাপন। একইভাবে গ্যাসীয় পদার্থের ব্যাপনের উদাহরণ যদি আমি বলি, তাহলে বলতে হয় রান্নার যে সুঘ্রাণ সেটা কিন্তু গ্যাসীয় পদার্থের ব্যাপন। নেক্সট আমি চলে যাব নিঃসরণ কি। নিঃসরণ হলো কোনো গ্যাসীয় পদার্থের উচ্চ চাপের অঞ্চল থেকে নিম্ন চাপের অঞ্চলের দিকে ফিনকি দিয়ে অথবা সজোরে বের হয়ে যাওয়ার প্রক্রিয়া। আমি আবারও বলছি, কোনো গ্যাসীয় পদার্থের একটা সরু ছিদ্র পথ দিয়ে উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে সজোরে বের হওয়ার প্রক্রিয়াকে বলা হয় নিঃসরণ। তাহলে এখানে আমি কিন্তু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চল এই চাপের কথাটা উল্লেখ করেছি, কিন্তু যখন আমি ব্যাপনের সংজ্ঞা দিয়েছি সেখানে কিন্তু চাপের কথা উল্লেখ করিনি, সেখানে ঘনত্বের কথা উল্লেখ করেছি। সো এই জায়গা তোমরা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এই দুইটা পয়েন্ট, যে ব্যাপনের ক্ষেত্রে উচ্চ ঘনত্বের অঞ্চল থেকে নিম্ন ঘনত্বের অঞ্চলের দিকে, আর নিঃসরণের ক্ষেত্রে উচ্চ চাপের অঞ্চল থেকে নিম্ন চাপের অঞ্চলের দিকে নিঃসরণ হয়ে থাকে। ব্যাপন স্বতঃস্ফূর্তভাবে ঘটে থাকে, নিঃসরণ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ঘটে না। আচ্ছা, নিঃসরণের উদাহরণ তাহলে কি টানা যায়? যেমন তোমার সাইকেলের টায়ার বা টিউব যদি ছিদ্র হয়ে যায়, সেখান থেকে কিভাবে বাতাস বের হয় নিশ্চয়ই তোমরা খেয়াল করেছো, সজোরে ফিনকি দিয়ে বের হয়ে যায় সরু ছিদ্র পথ দিয়ে। অথবা একটা বেলুনের ভিতরে যদি আমি পানি ভরি এবং একটা সুচ দিয়ে বেলুনটাকে ছিদ্র করে দিই, বা বেলুনের ভিতরে গ্যাস ভরে আমি যদি একটা সুচ দিয়ে ছিদ্র করে দিই, তাহলে কি হবে? সজোরে ওখান থেকে গ্যাসটা বের হবে। অথবা আমাদের বাসা বাড়িতে আমরা যে সিলিন্ডার ব্যবহার করি, অথবা সিএনজি গাড়িতে যে সিলিন্ডার ব্যবহার করা হয়, সেখানে কিন্তু গ্যাসটা সরু ছিদ্র পথ দিয়ে সজোরে বাইরে বের হয়ে আসে। তাহলে এরকম বেশ কিছু উদাহরণ আমরা নিঃসরণের ক্ষেত্রে টানতে পারি। তবে নিঃসরণের ক্ষেত্রে তোমাদের কিছু এমসিকিউ আসতে পারে, যেমন সিএনজি এর পূর্ণরূপ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, সিএনজি তে কোন ধরনের গ্যাস ব্যবহার করা হয়, তারপর বা কোন গ্যাসটা ব্যবহার করা হয়, এখানে কিন্তু মিথেন গ্যাস ব্যবহার করা হয় সিএনজি তে। আমাদের বাসা বাড়িতে যে আমরা এলপিজি হিসেবে যে গ্যাসটা সিলিন্ডারে ব্যবহার করি রান্নার কাজে, সেখানে কি গ্যাস ব্যবহার করা হয় এবং এলপিজির পূর্ণরূপ কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, বা এলএনজি এর পূর্ণরূপ কি? লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। তারপরে সেখানে সিলিন্ডারে কোন কোন গ্যাস ব্যবহার করা হয়, এখানে সাধারণত প্রোপেন ও বিউটেনের একটা মিশ্রণ ব্যবহার করা হয় আমাদের বাসাবাড়িতে যে সিলিন্ডার সেখানে। তাহলে নিঃসরণ আসলে এই কথাগুলো এবং দু একটা উদাহরণ তোমাদেরকে টানতে হবে। নেক্সট আমি যে কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেন, সেটা চলে যাব। সেটা হলো ব্যাপন ও নিঃসরণের মধ্যে পার্থক্য। প্রায় প্রতিটা ক্ষেত্রেই প্রতিটা এক্সামে এই প্রশ্নটা এসে থাকে। তারপরে আমরা এখানে নবম দশম শ্রেণীর যে বইটা আছে সেখানে কিন্তু ব্যাপন এবং নিঃসরণের ভিতরে খুব বেশি পার্থক্য দেয়া নেই বা ছক আকারেও দেয়া নেই। সো তোমাদের আমি তোমাদের সুবিধার জন্য আমি এখানে ছক আকারে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমি বলে দেব কিভাবে তুমি এই প্রশ্নটার উত্তর লিখবা। প্রথমে তোমরা উপরে ব্যাপন ও নিঃসরণের মধ্যে পার্থক্য এই কথাটা লিখে এরকম একটা ছক ড্র করবা, যেখানে এক সাইডে ব্যাপন থাকবে আর এক সাইডে নিঃসরণ কথাটা উল্লেখ থাকবে। এরপরে এভাবে তুমি সংজ্ঞা, আমি বোর্ডে যেভাবে উল্লেখ করেছি, প্রথমে সংজ্ঞা দিবা। ব্যাপন এবং নিঃসরণের যে সংজ্ঞা খুব সুচিন্তিত ভাবে কিন্তু সংজ্ঞাটা দিতে হবে। ব্যাপনের ক্ষেত্রে যে যে
কথাগুলো ইম্পর্টেন্ট, যেখানে তুমি এমফাসাইজ দিবা সেই বিষয়গুলো কিন্তু উল্লেখ করতে হবে। যে ব্যাপনের ক্ষেত্রে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে অণুগুলো, পদার্থের অণুগুলো সঞ্চারণশীল হয় বা পরিব্যাপ্ত হয়। আর নিঃসরণের ক্ষেত্রে গ্যাসীয় পদার্থের অণুগুলো উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্ন চাপ অঞ্চলের দিকে পরিবাহিত হয়। এই যে উচ্চ চাপ থেকে নিম্ন চাপ, আর এখানে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থান, একইভাবে ব্যাপন স্বতঃস্ফূর্ত, ওটা কিন্তু স্বতঃস্ফূর্ত না। এরপর উদাহরণ দিবা, এখানে দুইটা উদাহরণ তোমরা দিবা, একটা একটা করে উদাহরণ দিতে পারো, দুইটা উদাহরণও দিতে পারো। যে রান্নার সময় যে গ্যাসটা, রান্নার যে সুঘ্রাণ সেটা যেভাবে প্রবাহিত হয় ওই প্রক্রিয়াটার নাম হচ্ছে ব্যাপন। একইভাবে টিউবের ছিদ্র দিয়ে যেভাবে ফিনকি দিয়ে বা সজোরে ছিদ্র দিয়ে গ্যাস বের হয় সেটাকে আমরা নিঃসরণ বলতে পারি। তারপরে আমাদের বাসাবাড়িতে যে সিলিন্ডার রয়েছে সেই সিলিন্ডার থেকে যেভাবে গ্যাস নির্গত হয় সেই প্রসেসটাকেও আমরা নিঃসরণ বলতে পারি। এরকম দুই একটা উদাহরণ তোমাদের এখানে উল্লেখ করতে হবে। এরপর ব্যাপনের কারণ কি বা এর ভিত্তি কি, এজন্য আমি এখানে হেডিং দিয়েছি ভিত্তি বা কারণ। অনুসমূহ, এই যে ব্যাপন, যে পদার্থের ব্যাপন হয় তার অণুসমূহ সাধারণত স্বতঃস্ফূর্তভাবে ইতস্তত ভ্রমণশীল, সব সময় ভ্রমণশীল বা কম্পনশীল থাকে। এ কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবাহিত হয়, যেটা কণার গতিতত্ত্বে উল্লেখ করা হয়েছে যে কণাসমূহ সাধারণত কিন্তু সবসময় ইতস্তত কম্পনশীল, কঠিন পদার্থের ক্ষেত্রে কম্পনশীল, তরল পদার্থের ক্ষেত্রে হালকা গতিশীল, আর হচ্ছে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কিন্তু গতির পরিমাণ অনেক বেশি। তো সেই প্রক্রিয়ার মাধ্যমে ব্যাপন হয়ে থাকে। আর নিঃসরণ সাধারণত চাপের পার্থক্যের কারণে হয়ে থাকে। উচ্চ চাপের জায়গা থেকে নিম্ন চাপের দিকে নিঃসরণ হয়ে থাকে। প্রক্রিয়া কিভাবে এই প্রক্রিয়াটা হয়? স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া এটা একটা, এবং এটা একটা মন্থর প্রক্রিয়া, অর্থাৎ ধীর স্থির ভাবে এই প্রক্রিয়াটা ঘটে থাকে, খুব স্লোলি প্রক্রিয়াটা ঘটে থাকে। একইভাবে এই যে নিঃসরণ, এটা কিন্তু একটা দ্রুত চলন প্রক্রিয়া, খুব দ্রুতই এই নিঃসরণটা ঘটে থাকে। তোমার সাইকেলের টিউব যখন লিক হয়ে যায় বা ছিদ্র হয়ে যায়, সেখান থেকে কত দ্রুত গ্যাসটা বের হয়ে যায় সেটা মেবি তুমি নিশ্চয়ই খেয়াল করেছো। এরপর চাপ একই থাকে। ব্যাপনের ক্ষেত্রে চাপের পরিবর্তন হয় না। ব্যাপনের ক্ষেত্রে আমি বলেছি, বারবার বলেছি যে এখানে ঘনত্বের পরিবর্তন হয়। ব্যাপনের ক্ষেত্রে ঘনত্বের পার্থক্য থাকে কিন্তু চাপের মান একই থাকে। অন্যদিকে নিঃসরণের ক্ষেত্রে ভিতরে বেশি চাপ থাকে, বাইরে কম চাপ থাকে। অবশ্যই তোমার সাইকেলের যে টায়ার আছে, চাকা আছে, সেখানে টিউবের ভিতরে বায়ু চাপের পরিমাণ বেশি আর বাইরে কম। একইভাবে আমরা যে সিলিন্ডার ব্যবহার করি সেই সিলিন্ডারের ভিতরে কিন্তু চাপের মান বেশি, বাইরে চাপের মান কম। সো এই মোটামুটি এগুলো পার্থক্যের বিষয়বস্তু হিসেবে উল্লেখ করা যেতে পারে। আরো একটা বিষয় উল্লেখ করা যেতে পারে যে ব্যাপন কঠিন, তরল, বায়বীয় তিনটা পদার্থের ক্ষেত্রেই ঘটে থাকে, কিন্তু নিঃসরণ শুধুমাত্র গ্যাসীয় পদার্থের হয়ে থাকে। সো বুঝতেই পারছো তোমাদের এক্সাম্পল গুলো বা তোমাদের যে পার্থক্যকরণের বিষয়গুলো কি কি, মেবি এখন তোমরা ব্যাপন এবং নিঃসরণের একটা ভালো ধারণা এই ভিডিওর মাধ্যমে পেয়েছো। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার করবা। তোমাদের মূল্যবান মতামত আমার ভিডিও কমেন্ট বক্সে জানাবা। একই সাথে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই আমি রিকোয়েস্ট করব তোমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যদি তুমি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে বলবো আমার পেজটি ফলো দিয়ে রাখার জন্য। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।